ওই প্রিয়াঙ্কা, একটু হেল্প কর না রে। তুই তো জানিস এই অ্যাসাইনমেন্টটা আমার জন্য কত ইম্পর্টেন্ট। মডেলিংয়ের জন্য আজই আমাকে ফোন করেছে, আর আমি এই সুযোগটা মিস করতে চাই না। নতুন বৌমা তার বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কাকে তার কথা মানার জন্য রাজি করাচ্ছিল। কিন্তু সাথী, এ ব্যাপারে কেউ জানতে পারলে কি হবে? কেউ কিচ্ছু জানতে পারবে না। ওরা এখনো পর্যন্ত আমার মুখই দেখেনি। আমাদের এখানের এটাই নিয়ম, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি না যাওয়া পর্যন্ত বৌমার মুখ দেখে না এরা। 10টা দিনেরই ব্যাপার, আমি ফিরে না আসা পর্যন্ত তুই ঘোমটা দিয়ে থাকিস। প্রিয়াঙ্কা কিছু বুঝতে না পেরে রাজি হয়ে যায়। সাথী প্রিয়াঙ্কাকে তার বিয়ের লেহেঙ্গা পরিয়ে দিয়ে লম্বা ঘোমটা টেনে সাথীর মুখ ঢেকে দিয়ে জানলা দিয়ে সে পালিয়ে যায়। এরপর প্রিয়াঙ্কা বিয়ে করে নিখিলের সঙ্গে তার বাড়িতে আসে। আর কেউই এটা জানত না যে এই ঘোমটার আড়ালে সাথী নয়, বরং প্রিয়াঙ্কা আছে। আর বিয়ের পর নিখিল প্রিয়াঙ্কাকে বলে, আরে এখন কি তুমি ঘরের মধ্যেও ঘোমটা দিয়ে রাখবে নাকি? তোমার রূপের কত প্রশংসাই না শুনলাম, একটু তো দেখতে দাও। আসলে আমি মানত করেছিলাম যে বিয়ের বেশ কিছুদিন পর পর্যন্ত আমি নিজের মুখ কাউকে দেখাবো না। আপনার কোনো সমস্যা নেই তো এ ব্যাপারে? না না, আমি তোমায় কোনো জিনিসের জন্যই ফোর্স করব না। পরের দিন নিখিল সবাইকে প্রিয়াঙ্কার মানদের ব্যাপারে জানালে নিখিলের মা কমলা বলে, কিন্তু বৌমা, এই ঘোমটা মাথায় দিয়ে তুমি রান্না কেমন করে করবে? দেখতে তো পাচ্ছ না কিছুই। আপনি চিন্তা করবেন না মা, আমি রান্না করে নেব, আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যেটা ভালো বোঝো করো, কিন্তু আমি এখনই বলে দিচ্ছি, রান্নার স্বাদ যেন ভালো হয়, বুঝেছ? ঘোমটা মাথায় দিয়ে রান্না করতে প্রিয়াঙ্কার সত্যিই সমস্যা হচ্ছিল। সে যখন ঘোমটা মাথায় দিয়ে মশলা খুঁজছিল, তখনই নিখিল রান্নাঘরে আসে। আচ্ছা দাঁড়াও, ব্যস্ত হবে না, আমি তোমাকে মশলাগুলো খুঁজে দিচ্ছি। আর এমনিতেও তো ঘোমটার জন্য কিছুই দেখতে পাচ্ছ না। তুমি চিন্তা করো না কোনো। আরে এতে চিন্তা করারই বা কি আছে? আমরা দুজন তো স্বামী স্ত্রী, একে অপরের পাশে তো দাঁড়াতেই হবে, তাই না? এরপর নিখিল প্রিয়াঙ্কাকে সাহায্য করলে প্রিয়াঙ্কার রান্না সকলের খুব ভালো লাগে। ঘোমটা মাথায় দিয়েও তুমি খুব সুন্দর রান্না করেছ বৌমা, কিন্তু তুমি কবে তোমার ঘোমটাটা খুলবে? তোমার মানদের চক্করে তো তোমার মুখটাই দেখতে পেলাম না আমরা। আর কিছুদিন অপেক্ষা করুন মা, তারপর আপনার বৌমা চলে আসবে। চলে আসবে মানে? আমি বলতে চাইছিলাম যে এই ঘোমটা থেকে বাইরে চলে আসবে। আচ্ছা আচ্ছা, নিখিল তুইও খেয়ে নে। তোমরা সবাই খেয়ে নাও মা, আমি ওর সাথে পরেই খেয়ে নেব। সকলের খাওয়া হয়ে গেলে নিখিল প্রিয়াঙ্কা আর তার খাবারটা একই প্লেটে রাখে আর তাকে খাইয়েও দেয়। এই নাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি, কারণ ঘোমটার জন্য তো তুমি কিছুই দেখতে পাচ্ছ না। নিখিলের এত যত্ন দেখে প্রিয়াঙ্কা নিখিলকে পছন্দ করতে লাগলো, কিন্তু সে এটা জানত যে নিখিল আর এই শ্বশুরবাড়ি কখনোই তার হবে না, কেননা 10 দিন বাদেই এই বাড়ির আসল বৌমা অর্থাৎ সাথী ফিরে আসবে। কিন্তু 10 দিন বাদে প্রিয়াঙ্কা সাথীকে ফোন করলে প্রিয়াঙ্কার ফোন বন্ধ থাকে। এরপর 1 মাস কেটে গেলেও সাথী আর ফিরেই আসে না, যা দেখে এটা বোঝা গেছিল যে সাথী এই বিয়ে থেকে আসলে পালাতে চাইছিল। এটা তুই ঠিক করলি না রে সাথী, তুই নিজেও জানিস না যে কত ভালো জীবনসঙ্গী তুই হারিয়ে ফেললি। এখন আমি কি করব? আমি নিখিলকে একা ছাড়তে পারবো না, ও খুবই ভালো। এরপর প্রিয়াঙ্কা একটা বড় সিদ্ধান্ত নেয়, আর সে তার মুখ থেকে ঘোমটা তুলে দিয়ে নিখিলের বউ হয়ে এই বাড়িতে থাকতে লাগলো। সেই সঙ্গে নিখিল আর তার বাড়ির দায়িত্বও সামলাতে লাগলো। সবকিছু ভালোই চলছিল। দেখতে দেখতে 2 বছর কেটে যায়, কিন্তু একদিন বেল বাজলে প্রিয়াঙ্কা দরজা খুলে দেখে যে সামনে সাথী দাঁড়িয়ে। তুই তুই এখানে কি করছিস? তাও আবার 2 বছর পর? কেন এসেছিস? কেন, আমি কি নিজের শ্বশুরবাড়ি আসতে পারি না? আমি তোর সব প্রশ্নের উত্তর দেব, আগে ভিতরে তো যাই। প্রিয়াঙ্কা তাকে ভিতরে নিয়ে যায়। এবার বল, 2 বছর পর কেন এসেছিস সেখানে? তোকে যে এত ফোন করলাম, কোনো উত্তর দিসনি। এখন কি নিতে এসেছিস সেখানে? সত্যি তো এটাই যে আমি এই বিয়েটা থেকে পালাতে চাইছিলাম, তাই তো শেষ মুহূর্তে তোকে বউ বানিয়ে দিয়ে আমি পালিয়ে গেছিলাম আর তোকে ফাঁসিয়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম 10 দিন বাদে তুই সবাইকে সত্যি বলে এখান থেকে চলে যাবি, কিন্তু মনে হচ্ছে পয়সার লোভে তুই থেকে গেছিস। যদিও আমার এখানে থাকার কোনো ইচ্ছা নেই, আমি তো শুধু 20 লক্ষ টাকা চাই, তারপর চলে যাব। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? 3 দিন পরেই আমার টাকাটা চাই, না পেলে আমি সবাইকে সত্যিটা বলে দেব। এরপর সাথী প্রিয়াঙ্কার বান্ধবী হয়ে এই বাড়িতেই থাকে। আর 3 দিন কেটে যাওয়ার পরে প্রিয়াঙ্কা খুবই ভয়ে ভয়ে ছিল। তখনই প্রিয়াঙ্কার শাশুড়ি তাকে বলে, এ ভগবান, আমার লকার থেকে 20 লক্ষ টাকা চুরি হয়ে গেছে।
নিখিল, তুই এক্ষুনি সবার ঘরে তল্লাশি চালা। এরপর নিখিল সবার ঘরে তল্লাশি চালালে সাথীর বিছানার তলা থেকে 20 লক্ষ টাকা পায়। হে ভগবান, বৌমার বান্ধবী একজন চোর। নিখিল, পুলিশকে খবর দে। আমি কোনো টাকা নিইনি, আমিই তো এই বাড়ির আসল বৌমা, তাহলে চুরি করতে যাব কেন? মানেটা কি? মানে আমি বলছি, বিয়ে হওয়ার পরেই সাথী তোকে ছেড়ে চলে গেছিল, আর ও প্রিয়াঙ্কাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এখানে পাঠিয়েছিল, আর আজ টাকার লোভে এখানে চলে এসেছে। কিন্তু সত্যি বলবো, এটা আমি আগে থেকেই জানতাম। সেদিন রাতেই আমি তোমাদের দুজনের কথা শুনতে পেয়েছিলাম, কিন্তু আজ আমি খুশি আছি অনেক, কারণ তোর মতো মেয়ে আমার বাড়ির বৌমা হয়ে আসেনি। এখন প্রিয়াঙ্কাই আমাদের বৌমা। এখন যাবি না পুলিশ ডাকবো? না না, আমি চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না, দয়া করে পুলিশকে ডাকবেন না। এরপর সাথী সেখান থেকে সারা জীবনের মতো চলে যায়, আর প্রিয়াঙ্কা তার শাশুড়ি আর বরের সঙ্গে সুখী থাকে। আর কিছুদিন পরেই সৌভিক আর লাবণ্যর বিয়ে। আর লাবণ্য শুনেছিল যে শ্বশুরবাড়ির লোকেদের মন জয় করার উপায় হলো ভালো ভালো রান্না করা, তাই সে কুকিং ক্লাস জয়েন করার সিদ্ধান্ত নেয়। আরে লাবণ্য বৌমা, শুনলাম তুমি নাকি কুকিং ক্লাসে যাচ্ছ? হ্যাঁ মা, ভাবলাম তোমাদের সবাইকে ভালো রান্না করে খাওয়াবো। আরে বাহ, আমার বৌমা তো দারুণ বুদ্ধিমতী। এবার তুমি বাড়িতে এসে আমাদের সবাইকে দারুণ রান্না করে খাওয়াবে। এবার তাড়াতাড়ি বিয়েটা করে বাড়ি আসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ মা, আর কিছুদিন পরে লাবণ্য মনে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে, আর সে সঙ্গে করে শ্বশুরবাড়িতে প্রথম দিন রান্না করার মেনু নিয়ে আসে, যেখানে লেখা ছিল কি কি রান্না করতে হবে। কি গো, এটা কি? আমি প্রথম দিন রান্নাতে কি কি বানাবো তার মেনু। তবে তো আগে আমায় শুনতে হবে, তুমি কি কি বানাবে? শাহী পনির, মালাই কোপ্তা, লুচি, মাংস আর রসগোল্লা। বাবা, খুব ভালো। আমার জিভে যে এখনই জল চলে এলো। আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি বানিয়ে আনছি। এরপর লাবণ্য রান্নাঘরে গিয়ে দেখে সবচেয়ে দরকারি জিনিসটাই সেখানে নেই। মা মা, ফ্রিজে তো টমেটোই নেই। বৌমা, তুমি কি জানো টমেটো 200 টাকা কেজি, তাই জন্য আমি তো ওটা কিনিই না। দাঁড়াও, আমি এক্ষুনি পাশের বাড়ি থেকে অর্ধেক টমেটো চেয়ে আনছি। অর্ধেক টমেটো? কিন্তু আমি যা যা বানাবো তাতে তো 8-10টা টমেটো লাগবে। 8-10টা? থাক বৌমা, তুমি টমেটো ছাড়াই তরকারি করো। কিন্তু মা, শাহী পনির, মালাই কোপ্তা এসবে টমেটো না দিলে তো স্বাদটাই আসবে না। অত চিন্তা করো না তো, বেশি করে পেঁয়াজ দিয়ে তরকারি করো, আমরা সবাই ওটাই খেয়ে নেব। লাবণ্যর ভীষণ ইচ্ছা ছিল সকলকে দারুণ খাবার খাওয়াবে, কিন্তু টমেটো না থাকায় তাকে বাধ্য হয়ে টমেটো ছাড়াই সব রান্না করতে হলো। আর 2 ঘন্টা পর সে যখন সবাইকে খাবার খেতে দেয়। লাবণ্য, সকালে খাবারের নাম শুনে জিভে জল চলে এলেও এখন খাবারটা খেয়ে অতটা ভালো লাগছে না। ঠিকই বললি রে বাবা, আমিও ভেবেছিলাম আজকে একটু ভালো মন্দ খাবো, কিন্তু আসলে বাবা, রান্নাঘরে অর্ধেক জিনিসই ছিল না, আর টমেটো তো ছিলই না। এমন ব্যাপার নয় বৌমা, টমেটো ছাড়াও তরকারি সুস্বাদু হয়। আচ্ছা, কোনো ব্যাপার নয়, তুমি কালকে ভালো তরকারি করো, কেমন? বেচারি লাবণ্য যেমনটা ভেবেছিল তার কিছুই হলো না। তাই জন্য পরের দিন তার শ্বশুর যখন বাজারে যাচ্ছিল, সে বলল, বাবা, একটু টমেটোও নিয়ে আসবে। ঠিক আছে বৌমা, আমি নিয়ে আসবো। এরপরই লাবণ্য মটর পনির বানানোর প্রস্তুতি শুরু করে দেয়। আজকে তো আমি রান্না করে সকলের মন জয় করে নেব। কিছুক্ষণ পর তার শ্বশুর বাজার থেকে বাড়ি এলে, বাবা, তুমি তাড়াতাড়ি টমেটো দাও, আমি তরকারি করব। বৌমা, টমেটোর দাম যে অনেক বেশি, তাই আমি আনতে পারিনি। আমি তো প্রথমেই বলেছিলাম টমেটো অনেক দামি, কিন্তু টমেটো ছাড়া আমি তরকারি রান্না করব কেমন করে? আরে বৌমা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করে ফেলো, আমরা খেয়ে নেব সবাই। কিন্তু মা, এমন তরকারি খেতে কারো ভালো লাগবে না। বাকিটা তোমরা বুঝে নাও, আমরা তো সবভাবেই খেয়ে নিই। এরপর লাবণ্য মটর পনির বানিয়ে তো ফেললো, কিন্তু সে ভালো করেই জানতো এটা কারোরই পছন্দ হবে না, আর সেটাই হলো। এই মটর পনিরে তো একদম স্বাদ নেই। হ্যাঁ রে, সেটাই তো। আমি তো বলেছিলামই যে টমেটো ছাড়া তরকারি ভালো লাগবে না। বৌমা, কাল তুমি এমন তরকারি করো যাতে টমেটো না দিলেও সুস্বাদু হয়। এরা টমেটো আনবে না, আবার তরকারিও সুস্বাদু খাবে। টমেটো ছাড়া তরকারির কোনো স্বাদই হয় না, আর যার কারণে লাবণ্য তৈরি করা খাবার কারো পছন্দই হতো না। কিন্তু পরের দিন লাবণ্য তৈরি করা শাহী পনির খেয়ে সবাই আঙুল চাটতে থাকে। সত্যি বাবা,
বৌমা, আজ তো তোমার রান্না অতুলনীয় হয়েছে। সত্যি বৌমা, তরকারিটা তো আজকে দারুণ হয়েছে। কি জাদু দিয়েছো তুমি এতে আজ? তেমন কিছু নয় মা, শুধু 200 টাকা কেজির টমেটো দিয়েছি। আর টমেটো দিয়ে সবার যখন এত ভালো লেগেছে, তবে কাল থেকে আমি টমেটো দিয়েই তরকারি রান্না করব। এ ভগবান, 200 টাকার টমেটো! বৌমা, তুমি টমেটো ছাড়াও তো দারুণ রান্না করো, কি গো, তাই না? হ্যাঁ বৌমা, আর এমনিতেও এই ধরনের খাবার একটু ভারী হয়ে যায়। তুমি যদি আমাদের জন্য হালকা কিছু বানাতে, তাহলেও খেয়ে নিতাম। ঠিক আছে, যেটা তোমরা বলো। এরপর থেকে লাবণ্য টমেটো ছাড়া তরকারি বানালেও সবাই দারুণ খুশি হয়ে খেত, কারণ সবাই বুঝেছিল যে খামতি লাবণ্যের রান্নায় নয়, টমেটো ছাড়া তরকারিতে। আর সুস্বাদু রান্না খেতে হলে দামি টমেটো তো কিনতেই হবে। Thanks for watching.